মেয়েটা রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিবি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি ভালো আছেন। আশা করি ভৌতিক দুনিয়ার সকল লিসনার্সগণ অনেক বেশি ভালো আছেন। আমার নাম রতন। এই প্রথমবার ভৌতিক দুনিয়ায় সাহস করে ঘটনা পাঠিয়ে দিলাম। যদি সিলেক্টেড হয় তবে জানাবেন এবং কততম এপিসোডে শোনাবেন কাইন্ডলি আমাকে অবশ্যই জানিয়ে দিবেন। দেরি করব না, চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। ঘটনাটির নাম ইফরিত জিনের অভিশাপ। শুরু করছি ঘটনা। আমার নাম রতন, বয়স এখন 35 ছুঁই ছুঁই। তবে যে ঘটনা আজ বলবো সেটা ঘটেছিল আজ থেকে প্রায় 25 বছর আগে। আমার বয়স তখন 10 কিংবা 11 বছর। ঘটনা আমাদের গ্রাম সাজপুরের ঘটনা এবং খুব চর্চিত এক ঘটনা। শাল গাছ, বাঁশঝাড় আর কুয়াশায় মোড়া ছোট্ট একটি গ্রাম আমাদের, যেখানে সন্ধ্যাবেলা নামলে পাখিদের ডাকও যেন থেমে যেত। গ্রামের পশ্চিম দিকে এক বড় জঙ্গল এতটাই ঘন ছিল যেন দিনের আলোতে সেখানে আলো ঢুকতে পারত না। সেই জঙ্গলে থাকত রমেশ তান্ত্রিক, রহস্যময় একজন মানুষ। মুখখান লম্বাটে, চোখ জলজলে, কথা কম বলতো। কেউ বলতো সে নাকি বান মারে, বরং বান। আবার কেউ কেউ বলতো সাপ বেশির সঙ্গে কথা বলে। আবার কেউ কেউ বলতো ভয়ঙ্কর একটি জিনের সাথে নাকি তার বন্ধুত্ব আছে। কিন্তু যতই ভয় করুক, একসময় মানুষ তাকে প্রচন্ড শ্রদ্ধা করত, কারণ সে ছিল এক সময় সাজপুরের ওঝা কবিরাজ। তার সান্নিধ্যে সে অনেক রোগী সুস্থ হয়েছে, তিনি অনেককে সুস্থ করেছেন। তবে সময় যে ধীরে ধীরে পাল্টে যায়, ধীরে ধীরে সবকিছুই বদলে যেতে লাগলো। এক রাতের পর থেকে গ্রামে হঠাৎ হঠাৎ লোকজন মারা যেতে লাগলো। কারো ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাচ্ছে, কারো গলা কাটা অবস্থায় লাশ পাওয়া যাচ্ছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, কারো শরীরে ছিল না কোনো রক্ত। তবে সবাই ভাবলো বাঘের কামড়, কিন্তু না, পশুর আঘাত নয়, এসব তো কিছু ছিল নিখুঁত ঠান্ডা মাথার কাজ। অনেকে বলতে শুরু করলো এইটা তান্ত্রিকের কাজ, ওই রমেশ তান্ত্রিকের কাজ। একদিন গ্রামের মাতব্বর সিদ্ধান্ত নিল রমেশ তান্ত্রিককে ধরা হবে এবং ওই গ্রামে আর থাকতে পারবে না, এবং সেখানে অবশ্যই তাকে ছেড়ে যেতে হবে। সেই রাত জেগে উঠল এক বর্বরতার জনতা। টর্চের আলো, বাঁশের লাঠি আর গলায় হুঙ্কার দিয়ে গ্রামের লোকেরা রমেশের কুড়ে ঘরের দরজা ভেঙে তাকে টেনে বের করলো। আর তারা বলতে লাগলো, তোকে আমরা বানর দিতাম আর তুই আমাদের খাইতাছোস, শয়তান! তোকে আজ গাছের সাথে ঝুলিয়ে মারো, বুঝতে পারছোস? তুই আমাদের খাস, আমাদের উপরে আবার বান মারোস, শয়তান চালান দেশ তারা, তোরে আজকে মাইরালামো। রমেশ কিছুই বললেন না, সে শুধু তাকিয়েছিল এক অদ্ভুত দৃষ্টিতে, যেন হতভম্ব। সে নীরব এবং ঠান্ডা চোখে দাঁড়িয়েছিল। সে শুরু হলো ভয়াবহ এক গণধোলায়। বার খেতে খেতে এক সময় সে শুধু একটা লাইন বলে গেল, এই গ্রামের প্রতিটা মানুষ একদিন কাঁদবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আর মৃত্যু তোদের দাওয়া করবে। মাথায় রাখিস, আমি ওদের ডাক পাঠিয়েছি, ওরা আসবে আমাকে উদ্ধার করতে। লোকেরা হাসলো, গালিগালাজ করলো। তাকে বনে না যাওয়া অবস্থা নিয়ে জঙ্গলে ফিরে আসলো। কেউ ভাবে মরেই গেছে, কিন্তু সে মরেনি।
তখনও সে তান্ত্রিক ছিল, এখন সে হতে চলেছে অভিশপ্ত এক ভয়াবহ সাধু, প্রেত সাধু অথবা ইফরিতের সাধু। রমেশ তান্ত্রিক কয়েকদিন অজ্ঞান অবস্থায় পড়েছিল জঙ্গলের গভীরে। জ্ঞান ফেরার পর শুরু হলো তার ভয়ঙ্কর পরিবর্তন। সে খুঁজে পেল এক পুরনো পোড়ো বাড়ি, যেটাকে ঘিরে স্থানীয় লোকদের মধ্যে ভয় ছিল বহুদিন ধরে। গল্প ছিল ওখানে নাকি এক সময় এক আরবি তান্ত্রিক তার শেষ সাধনা করেছিল ইফরিতের জিনের উপরে। কেউ আর ঢোকেনি বহু বছর। রমেশ এবং ওই পোড়া বাড়িতে ঢুকলো, শুরু হলো সাধনা। কালো জাদুর বঞ্চ, পশু বলি, অন্ধকারে চলতে থাকা আগুনের চারপাশে বসে থাকা রমেশ ধীরে ধীরে তার শরীর যেন শুকিয়ে গেল, চোখের বনি লাল হয়ে উঠল, গলা বসে এলো। সে ডেকেছিল ইফরিতকে। ইফরিত আগুন থেকে জন্ম নেয়া সবচাইতে প্রাচীন, সবচাইতে ধ্বংসাত্মক জিন। কোন মানুষ সহজে তাকে ডেকে আনতে পারে না, কিন্তু রমেশ ডেকেছিল আরবি কালামে। মিশরীয় সিল দিয়ে আকার রক্ত চক্রের মধ্যে দাঁড়িয়ে ইয়া ইফরিত লা নাতিউল আল্লাহ হাজির হলেন। এক ভয়াল ঝড় উঠল জঙ্গলের ভেতরে। গাছপালা যেন মুহূর্তেই উল্টে গেল, মাটিতে যেন ফাটল ধরতে শুরু হলো। আর তখন দেখা দিল বিশাল লম্বা, 10 ফিট লম্বা অগ্নি ছয়া, বিভৎস চেহারা, মাথায় দুটো শিং বোনানো অবস্থায় আছে, লাল লাল তার চোখ এবং ছায়া থেকে তৈরি তার শরীর। ইফরিত জিন এসে দাঁড়ালো তার সামনে। রমেশ তান্ত্রিক হাঁটু ঘিরে বসে পড়ল আর বলল, হে ইফরিত, আমি প্রতিশোধ চাই। আমি এই গ্রামের প্রতিটা মানুষের প্রাণ কেড়ে নিতে চাই। আমি এই গ্রামের কোনো মানুষের ক্ষতি করিনি, কিন্তু তারা আমাকে গণধোলাই দিয়ে আমাকে গ্রাম থেকে উচ্ছেদ করে দিয়েছে। আমি আজ মরতে বসেছি তাদের জন্য। তাদের সবাইকে শেষ করে দিন, শেষ করে দিন। আমার জীবনের বিনিময় হলো তাদেরকে শেষ করে দিন। ইফরিত গম্ভীর কণ্ঠে বলল, তুই আমার দাস হবি, তবে তোর অভিশাপ শেষ করে দেব। চল শুরু করে মৃত্যু উৎসব। ঠিক এমন বিভৎস হাসি যখন হচ্ছিল, তখনই আকাশে বিদ্যুৎ চমকে গেল। চারিদিকে ঝড় হাওয়া যেন শুরু হলো। বোঝা যাচ্ছিল ইফরিত তার পূর্ণ শক্তিতে আবির্ভূত হয়েছে। এভাবে সে রাতটা কেটে গেল। এরপর আরেকটি রাত এলো। প্রথম রাতে গ্রামের মন্দিরে পূজারীর নিখোঁজ হলো। পরদিন সকালে পাওয়া গেল তার দেহ, পচে গলে যাওয়া, মুখ থেতলে যাওয়া, বুকে আরবি হরফে লেখা একটা শব্দ, আল গাদাব, মানে ক্রোধ। তারপর থেকে প্রতিদিন এক একজন নিখোঁজ হতে লাগলো। বাচ্চা থেকে বুড়ো কেউ রেহাই পাচ্ছে না। জঙ্গলের দিক থেকে রাতের অন্ধকারে শোনা যায় এক বিকট হাসি এবং এক বিভৎস চিৎকার। গ্রামের কুকুরেরা রাত ভর ছুটে বেড়ায়, ঘর ছেড়ে লোকজন পালিয়ে যায়, কিন্তু পালিয়ে কোনো লাভ হয় না। ইফরিত ঘরে ঢুকে আগুনের ঝলসে যাওয়া শরীর জানালার ফাঁক দিয়ে চোখ রক্তাক্ত করে দেয়, কিংবা ছাদের উপরে দাঁড়িয়ে ভোর রাতে ঘুমন্ত মানুষের নিচে ফেলে দেয়। পুরো গ্রাম হয়ে উঠল এক অভিশপ্ত নগরী। আমি তখন বেঁচে ছিলাম। মা বাবা গিয়েছিল সেই আগুনে। আমি গাছের গুড়ির ভেতরে লুকিয়েছিলাম। সেদিন রাতের বেলা আমি দেখেছিলাম রমেশ তান্ত্রিক দাঁড়িয়ে আছে গ্রামের শেষ প্রান্তে। তার পাশে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর এক ছায়া মূর্তি। ইফরিত, বিভৎস ইফরিত। সে হাসছিল আর বলছিল, এবার তোরাও থাক, কেবল লাগে বিশ্বাসঘাতকতা। আর পুরো গ্রাম, আগুন, লাশ, কান্না, সবকিছু যেন রক্তে সয়লাভ হয়ে গেছে। পুরো নগরীটা যেন মুহূর্তে লাল, রক্ত লাল হয়ে গেছে। কয়েকজন বেঁচে থাকা মানুষ পালিয়ে যায়। গ্রামটা ধীরে ধীরে খালি হয়ে যায়। সাজপুরে এক ভূতের গ্রাম হয়ে পড়ে। আর রমেশ তান্ত্রিক
তাকে আর কখনো দেখা যায়নি। শোনা যায় ইফরিতকে নিয়ে সে আরো গ্রামের উপরে অভিশাপ ফেলেছে। তাকে নাকি আর কোনোদিন পাওয়া যাবে না, কারণ সে এখন আর মানুষ নয়, সে নিজে এক অভিশপ্ত জিনের আধারে চলে গেছে। অনেকেই বলেছে সে নাকি নিজেকে ইফরিতের কাছে উৎসর্গ করেছে, নিজের শরীর কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে কলিজা নাকি দিয়েছিল ইফরিতকে। এরপর থেকে সে নাকি ইফরিতের সহচর হয়ে গেছে। এই ঘটনাটা যেটা বলছি তা বহু বহু বছর পর। সাজপুর এখন এক পরিত্যক্ত স্থান, কেউ আর সেদিকে যায় না, কিন্তু রাতের বেলায় সেই রাতের পাশ দিয়ে যে যায় তারা নাকি এখনো শুনতে পায় কেউ একজন হি হি করে হাসছে আর বলছে, দুনিয়া শুধু চলক আগুনে। আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছিলিস, আজ তোরা সবাই গ্রামের বাইরে। একটা কণ্ঠস্বর, একটা ছায়া, আর জঙ্গলের বুক থেকে ভেসে আসা আগুনের গন্ধ। জেফরি ভাই, এই ছিল ঘটনা। যদি ঘটনাটি আপনার কাছে ভালো লাগে, যদি আপনার মনের মতো সুন্দর হয়, তবে আপনি কাল বিলম্ব না করে প্লিজ দয়া করে আমার এই ঘটনাটি শেয়ার করে দিবেন আপনার ভৌতিক দুনিয়া নামক এই অসাধারণ চ্যানেলের ভেতরে। আজকের মতো আমি রতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। শুভরাত্রি ভাইয়া, শুভরাত্রি সবাইকে। এবং অবশ্যই ভালো রাখবেন চারপাশকে, ভালো রাখবেন প্রিয় ভাইকে, এবং অবশ্যই আপনাকে ঈদ মোবারক ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউ বিউটিফুল স্টোরি, অ্যান্ড আই বিলিভ সবকিছুই যেন দারুণ রকম ভাবে স্টোরিটা শুনতে পেলাম। আমি সত্যি খুবই আনন্দিত এবং একই সাথে খুবই মানে আমি সত্যি কথা, আমি যে ঘটনা অনেক পছন্দ করি সেটা আমি বারবার বলি যে এরকম ঘটনা আসলে হয় না। আপনার স্টোরিটার কোনো তুলনা হয় না ভাই। সত্যি অসাধারণ এক ঘটনা পাঠিয়েছেন, অ্যান্ড আই বিলিভ ঘটনাটা সবার কাছে ভালো লাগবে। অ্যান্ড প্রতিটা জায়গা, প্রতিটা লাইন যেন আমাকে ছুঁয়ে দিচ্ছে। সত্যি বললাম, অসম্ভব রকম ভালো ছিল ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনার জন্য। আমি চলে যাই পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। চলে যাই পরবর্তী ঘটনায়। যেভাবে ঘটনাটি পেয়েছি সেভাবেই বলছি। গভীর রাত, আকাশে বিশাল আকারের পূর্ণ চাঁদ। হঠাৎ করে অরণ্যের ভেতর থেকে এক সম্মোহনী সুর কানে ভেসে আসতে থাকে। আমি কেমন যেন ঘোর আক্রান্তের মতো আওয়াজটার অজানা উৎস খুঁজে চলি। নদীর ধারে এসে শব্দের তীব্রতা টের পেয়ে বাদকের দেখা পায়। সে পেছন ফিরে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। সেই হাসি জানান দেয় আমি জানতাম তুমি আসবে। আমি বংশমুগ্ধের মতো তার দিকে তাকিয়ে থাকি। এত সুন্দর মানুষ হয় যেন দেবপুত্র। চোখ দুটো অতি শান্ত, অথচ তাকিয়ে থাকলে মনে হয় বৃষ্টিতে স্রষ্টা আস্ত এক মহাকাব্য লিখতে যেতে বাধ্য হচ্ছেন। সে হাত বাড়িয়ে আমাকে স্বাগত জানালো। আমি নিঃসংকোচে তার হাতের ধরে পাশে বসে পড়লাম। সামনে শান্ত নদীর রূপনী চাঁদের আলোয় চিকচিক করছে। আলোর তীব্রতা মনে হচ্ছে মাঝরাতে দুপুরে লেগেছে। একটা শান্ত ঠান্ডা হাওয়া যেন টুক করে বুনিয়া আদর দিয়ে যাচ্ছে। আমি ওর কাঁধে মাথা রেখে চোখ মুদি। আবারও আর বাঁশির টানে প্রাণ ফিরে আসে। একটা প্রচন্ড মন খারাপ করা সুর। আমার কেমন যেন শূন্য শূন্য লাগে। বুকের ভিতরে তীব্র অস্থিরতা টের পেয়ে যায়। প্রচন্ড কান্না পেতে থাকে। আমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠি। ছোট বোন ভয় পেয়ে ডেকে তোলে, দিদি দিদি কাঁদছিস কেন? এমন স্বপ্ন হরহামেশা দেখে থাকি আমি। ঘুম থেকে কি দেখেছি না দেখেছি কিছুই মনে থাকে না। শুধু মাঝে মাঝে শুধু শব্দটা মাথায় গেঁথে যায়। আর মাসির ওই সর্বশান্ত সুরটা কখনো ভুলে থাকতে পারি
না, হুটহাট করে কানের মাঝে ভেসে আসে। কোত্থেকে আসে আমার জানা নেই, সম্ভবত হ্যালুসিনেশন, সম্ভবত নয়, অবশ্যই হ্যালুসিনেশন। তবে এই নিয়ে আমার কোনো ভীতি নেই, বরং ওই সুরটা আমাকে এলোমেলো করে দিলেও কোথায় যেন একটা সুরক্ষা বা সূক্ষ্ম সুখ পাই আমি। অবশ্য গত রাতের স্বপ্নটা আমাকে অতিশয় কৌতূহলী করে তুলেছিল। দেখলাম আমি ওই বাঁদকের পিছু পিছু চলছি। সরু পথের দুপাশে অসংখ্য হাড়ঘর, বাথার খুলি ছড়িয়ে ছিটিয়ে আছে। চারপাশের দেয়ালের গায়ে অদ্ভুত দর্শন, শেওলার স্তূপ। অপর্যাপ্ত আলোয় পুরো জায়গাটা ঘোট অন্ধকারে ঢাকা। স্যাঁতস্যাঁতে পরিবেশ আর অস্বস্তিকর গন্ধ বনে আসতেই যেন তা গড়িয়ে ওঠে। অথচ মনে হচ্ছিল ওই জগৎটায় ভীষণ স্বাভাবিক। আমরা চলেছি, কোথায় আছি, কোথায় যাচ্ছি আমার তা জানা নেই। ওই বাদক এক নাগালে তার বাঁশির সুর যেন তুলে যাচ্ছে। একটা বারো পেছনে তাকায়নি, যেন আমি নেই, আমার কোনো শরীরের অস্তিত্ব নেই। হঠাৎ করে কি মনে করে আমি দীর্ঘশ্বাস টানলাম। বাদক সাথে সাথে আমার দিকে তাকালো। সেটা আমাকে দেখে অস্বাভাবিক রকম উৎফুল্ল হয়ে গেল এবং তার চোখে আমি সমুদ্র জল টলমল করতে দেখলাম। ও ছুটে এসে আমাকে জড়িয়ে ধরতে চাইলো। আমি ক্রমশ নিজেকে ভারশূন্য অনুভব করতে লাগলাম। তারপর নিজেকে দেখলাম হাওয়ার সাথে মিলিয়ে যেতে। সেটা আমার বায়বীয় অস্তিত্বকে স্পর্শ করতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল এক দলা কঙ্কালের উপরে। চিৎকার করতে করতে বলতে লাগলো, ইউরিদিস, যেও না, আমাকে ছেড়ে যেও না ইউরিদিস, আমি তোমাকে ভালোবাসি ইউরিদিস। আমার কেন যেন খুব কষ্ট হতে লাগলো। আমার বুক যেন ফেটে কান্না আসতে লাগলো। চিৎকার করে বলতে ইচ্ছা হচ্ছিল, আমি কখনো আপনাকে ছেড়ে যেতে পারি না, আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি। আমি সম্ভবত আজকেও কাঁদতে শুরু করেছিলাম। ছোট বোন ডেকে তুললো, দিদি ওঠো না, আজও বাজে স্বপ্ন দেখেছিস? ঘুম থেকে ওঠার পর শব্দটা মাথায় ঘুরপাক খেতে লাগলো, ইউরিদিস, ইউরিদিস। বিয়েতে আমার মত নেই, কেন নেই নিজও জানি না। দুটো সম্বন্ধ বাতিল করেছি কোনো রকম কারণ ছাড়াই। মা অসংখ্যবার জিজ্ঞেস করেছেন কোনো পছন্দ আছে কিনা। স্ট্রেট কার্ড জানিয়ে দিয়েছে অমন কিছু না। আজ 3 নম্বর পাত্রের সাথে সেজে গুজে গল্প করছি। ব্যক্তিগত আলাপচারিতার জন্য আমাদের দুজনকে ধরে ছাদে পাঠিয়ে দেওয়া হয়েছে। গল্প করছি বললে ভুল হবে, আসলে উনি প্রশ্নকর্তা, আমি উত্তরদাতা। তো বিয়ে না করে থাকার কারণটা কি? কোনো কারণ নেই, এটাই কারণ। সে লোকটা বলল, প্রেমিকের জন্য অপেক্ষা? আমার কোনো প্রেমিক নেই। এভাবে তাকাবেন না, বর্ষ হয়ে যাব। দেখুন কি সুন্দর পূর্ণিমা, তাই না? শরতের পূর্ণিমা সবচাইতে সুন্দর। কেন বলুন তো? আমি বললাম, শরৎকালের চাঁদ পৃথিবীর সবচাইতে কাছের, তাই এত সুন্দর মুহূর্তে আমার এক প্রিয় গান গাইতে ইচ্ছে করছে। আমি কি গাইতে পারি? ইচ্ছে হলে গাইবেন, লাগলে মাইক এনে দেব, পাড়ার শুদ্ধ লোককে শোনাবেন, আমার তাতে কোনো আপত্তি নেই। লোকটা অপমানিত বোধ না করে এক হাসি দিয়ে উপহাস করে দিয়ে উঠিয়ে দিল এবং গাইতে শুরু করলো, জন্মের মৃত্যু আবর্তনে বন্য জন্ম হবে, তোমার আমার দেখা পাবো কখন কে জানে, দূরে যাও সরে যাও, রেখে যাও কিছু স্মৃতি তোমার আমার, জানি আবারও একটি জন্ম আমার কভু হবে না, জানি এমন করে তোমার দেখা পাবো না। ছেলেটার গলা খুবই অসাধারণ, অস্বাভাবিক রকম সুন্দর। আমার কেন যেন অস্থির অস্থির লাগতে শুরু করলো। কি যেন নেই, শূন্যতা আবারও ঘিরে ধরলো। ভেতরটা কেমন যেন একটা খোঁচাচ্ছে, সমীকরণের সমাধান কেন যেন মিলছে না। আমি মাঝপথে ওনার গান থামিয়ে দিলাম। পুনর্জন্মটা আবার কি? পুনর্জন্ম বলতে কিছু হয় না। সে রহস্যময় ভঙ্গিতে হেসে বলল, শতবার দেবপুত্র হয়ে জন্ম লাভ কি, যদি সে সমস্ত জন্মে প্রিয়সী নিজে করে পাওয়ার অপেক্ষাটারই পুণ্যবৃত্তি হয়। একবার না হয় ইদ্রিসকে পাওয়ার লোভে আর ফিয়াস মানুষ হয়ে জন্মালো। নিজেকে আচমকা বিদ্যুৎ স্পর্শ বলে মনে হলো। চারপাশ থেকে প্রতিধ্বনি ভেসে আসছে, ইউরিদিস, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ভালোবাসি ইউরিদিস, আমাকে ছেড়ে যেও না। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। গল্পের নাম পুনর্জন্ম, লেখকের নাম তিলোত্তমা সিদ্দিকী। আশা করি আপনাদের গল্পটি অনেক ভালো লেগেছে। আমার কিন্তু
অসম্ভব রকম ভালো লেগেছে। আই বিলিভ আমার সঙ্গে সবার কাছে গল্পের মূল লেখকের নামটাও বলে দিলাম। অসম্ভব রকম স্মার্ট একটা স্টোরি ছিল, খুবই রহস্যময়। যে মানুষটাকে এত বছর ধরে প্রতিদিন স্বপ্ন দেখায় সে মেয়েটা আজ কিনা সে পুনর্জন্ম হয়ে একবার মানবীয় রূপে তার সামনে হাজির হয়েছে। বেশ ইন্টারেস্টিং, ভালো ছিল। অ্যান্ড আই বিলিভ আপনাদের সবার কাছে ইন্টারেস্টিং লেগেছে স্টোরি। চলে যাই পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আমি নতুন বিয়ে করি কিছুদিন আগে। বেকার জীবনে কিছু করার তাগিদ কিছু টাকা একত্র করে একটা অটো কিনে নিই। ঢাকায় অটো কিন্তু খুব একটা না চললেও গ্রামে কিন্তু অটোর খুব দরকার আর খুব কদর আছে, তাই অটো চালানো শুরু করলাম। সেদিন দেখেছিলাম একটা পরিবার অনেকক্ষণ যাবৎ অটো ঠিক করছে গন্তব্যে যেতে। কেন যেন কোনো ড্রাইভার রাজি হচ্ছিল না। এরপর আমি জিজ্ঞেস করি, কোথায় যাবেন? উত্তর আসে, কুমারপাড়া নন্দীগ্রাম। এত দূর যেতে আগ্রহী ছিলাম না, বিধায় তিনি বললেন ভাড়া বেশি দিব। রাজি হয়ে গেলাম। তারা সবাই উঠে বসলো, আমিও গাড়ি ছেড়ে দিলাম। তখন বিকেল 5টা বাজে। এত দূরে বাড়ি যেতে ঈশার আজান দিচ্ছে। অবশেষে বাড়ি আসার পর তারা সবাই নামলো আর আমাকে ভাড়া দিল 500 টাকা। আমি যখন চলে আসবো ঠিক ওই সময় ওদের একজন আমাকে বলল, আসেন আমাদের সাথে রাতে খাবেন। রাত তো কম হলো না। আমি যেতে না চাওয়ার কারণে ওই আপা জোর করে আমাকে নিয়ে গেলেন। আমি হাত মুখ ধুয়ে তাদের সাথে খেতে রাজি হলাম। ভাইজান আমাকে বলল, আজ রাতে আমাদের বাড়িতে থাকো, কাল সকালে চলে যেও। আমি জানালাম, না না ভাইজান, আমার বউ আমার জন্য বসে আছে, টাকা ঠিক হবে না। ঠিক আছে, তাহলে দেরি না করে রওনা হয়ে যাও, এই গ্রামটা ভালো না, দেখে শুনে যাওয়া কেমন। এই বলে আমাকে আরো 200 টাকা দিলেন বউর জন্য কিছু নিয়ে যাওয়ার জন্য। আমি নিতে চাইনি, কিন্তু তিনি জোর করলেন টাকাটা। আমি সেই টাকাটা নিয়ে বিদায় হলাম তাড়াতাড়ি। রাত তখন 9টার কাছাকাছি। তারা সবাই খুব ভালো মানুষ ছিল, না হলে কি আমাকে এত আদর যত্ন করে? এসব ভাবতে ভাবতে অটোটা চালাচ্ছি। ঠিক যখন যেখানে ভাঙা একটা পুলের সামনে আসলাম, ঠিক তখন এক বোরকা পরা আপা আমাকে হাত ইশারা দিয়ে অটো থামাতে বললেন। আমিও থামালাম অটোটা। বোরকা পরা একটা আপা এসে বলল, থানার মোড় নামবো, নিয়ে যান না। আমিও না করলাম না, কেননা আমিও তো থানার মোড় দিয়ে যাচ্ছি। আপার চোখ ছাড়া কিছুই যেন দেখা যাচ্ছে না। আমি বললাম, আপা এখানে তো কোনো বাড়ি নেই, আপনি কই থেকে আসলেন? তাছাড়া পুলটাও তো ভালো না, আপনি পুলের উপর দাঁড়িয়েছিলেন। আপার কোনো উত্তর দিলেন না। আমি আমারও বললাম, এত রাতে একা একা কোথায় যাবেন আপা? তখন পেছনে কোনো উত্তর এলো না। আমি আবারও বললাম, বুঝছি আপা, দুলা ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে তাই না, তাই রাগ করে বাপের বাড়ি যাচ্ছেন, ঠিক না? তখন পেছন থেকে উত্তর দিল, এই বেটা এত কথা বলছিস কেন? আর একটা কথা বলবি তো ভালো হবে না, চুপচাপ অটো চালা। আমি আর কিছুই বললাম না। কিছু দূর আসার পর 4 থেকে 5টা কুকুর অটোর পেছনে ঘেউ ঘেউ করতে করতে দৌড়াচ্ছিল। তখন কেন জানো আমার খুব ভয় লাগতে শুরু করলো। একেই তো শীত, সামনে কিছুই দেখা যাচ্ছে না, তার উপরে পেছনে কুকুরের ঘেউ ঘেউ। আমার আছেন অদ্ভুত সে মহিলা। সব মিলে আমার ভয় খুব বেশি অনুভব হচ্ছিল। শরীরটা কেমন যেন দুর্বল লাগতে শুরু করেছে। তারপর খেয়াল করলাম কুকুরের ডাক আর শোনা যাচ্ছে না। তাকে দেখলাম আশেপাশে কোনো কুকুর দেখা যাচ্ছে না। এরপর থানার মোড় এসে অটো থামালাম। পেছনের আপাকে ডেকে বললাম নামতে। থানার মোড় এসে গেছি, কোনো সারা শব্দ নেই। তাকে রঙ বললাম, পিছনে কেউ নেই। চলত গাড়ি থেকে আপা গেলটা কোথায়? লাফ টাফ দিল না তো আবার? দিনে তো টের পেতাম অন্তত। এসব ভেবে ভ্যাবাচাকে খেয়ে চুপ করে বসেছিলাম ওই জায়গাটাতেই। জানো বিষয়টা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। এসব ভাবতে ভাবতে কারো ডাকে আমার হুঁশ ফিরল। ভাইজান, তারাই আছেন কেন? এই গ্রাম কিন্তু ভালো না, এত রাতে একা বাইরে থাকেন না, বাড়িতে ফিরে যান দ্রুত। এক মধ্য বয়স্ক লোক আমাকে এসব বলে নিজের দোকানে ভেতরে চলে গেল। হাতের পানির বোতল হয়তোবা পানি নিতে বের হয়েছিল। পাশে দেখলাম একটা ফার্মেসির আলো জ্বলছে তখনও। সেখানে যে জিজ্ঞেস করলাম কটা বাজে? জানালো 1:22 বাজে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো।
কুমারপাড়া থেকে এখানে আসতে এতক্ষণে বড় জোর 11টা বাজার কথা। বাকি সময় গেল কোথায়? একের পর এক অদ্ভুত ঘটনার শুরুতেই ওই ভাঙা পুলের উপর থেকে এক মহিলা উঠলো, তারপর এতগুলো কুকুরের তারা, তারপর অটো থেকে মহিলা গায়েব হয়ে যাওয়া, আর শেষে এসে দেখি এত সময় পাস হয়ে যাওয়া। সব ভেবে এবার একটু বেশ ভয় পেয়ে গেলাম। একা আর এই বাড়িতে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। থানার মুড়ির দোকানগুলো বন্ধ, আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছি না, ভয়ের শরীরের শক্তিও পাচ্ছি না। ছোট ভাইকে কল দিলাম, মোবাইলটা বন্ধ, আব্বা ধরছে না। এখন কি করি? এরপর ভাবলাম এখানে থাকলে খারাপ কিছু হতে পারে, রাস্তায় হতে পারে, অন্তত বাড়ি ফেরার চেষ্টা না করে এখানে বসে থেকে লাভ নেই। এবং সকাল হতে আরো অনেক সময় লাগবে যে বাড়ির পথে যেতে থাকি। বাড়ি ওই থানার মোড় থেকে 10 মিনিটের পথ। যেতে শুরু করলাম। নির্জন রাস্তা, শীতের রাত, কেমন যেন গা ছমছমে পরিবেশ। বারবার মনে হচ্ছিল যেন পেছন থেকে কেউ ডাকছে। মাঝে মাঝে গাছের লম্বা লম্বা ডালপালা আওয়াজ পাওয়া যাচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাও বাড়ি ফিরে এলাম এবং এসে দৌড়ে ঘরে ঢুকে হাঁপাতে লাগলাম। বউকে ডাকতে লাগলাম। মা সজাগ থাকায় তিনি এলেন এবং হাঁপাতে হাঁপাতে পানি খাওয়ায় তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে। সব করে বললাম তাদেরকে। মা এসব শুনে বললেন, তোর তাবিজের জন্য কিছু করতে পারেনি, ওটা না থাকলে তোকে আজ মেরেই ফেলতো, ভাগ্য সহায় থাকায় বেঁচে গেলি। ও ছোটবেলায় ঘুমের মধ্যে কান্নাকাটি করতাম, এজন্য মা বড় আলেমের কাছে তাবিজটা এনে আমাকে হাতে বেঁধে দিয়েছিলেন। তারপর থেকে খারাপ স্বপ্ন দেখা বন্ধ হয়ে গেছিল। সেদিন হয়তো বা সে তাবিজের জন্যই আমার বিশেষ কোনো ক্ষতি হয়নি। সেদিনের পর থেকে আর রাতে কখনো অটো চালাই না। সকাল 8টায় বের হয়ে আর মাগরিবের আজানের পর পরই বাড়ি ফিরে আসি। ঘটনাটা এত বছর হয়ে গেছে, তবুও যেন মনে পড়লে গা যেন ছমছম করে ফেলে। একজন অটোওয়ালা ভাইয়ের কাছ থেকে নেওয়া বাস্তব অভিজ্ঞতা। এই গল্পের নাম শীতের রাত, লেখকের নাম রুমি। Wow, that is a beautiful story. আমি সত্যি কথা বলতে আমি যদি বলি তাহলে বলতে হবে যে স্টোরি টেলিং বলেন বা সবকিছু বলেন, দিস ইজ অ্যাবসলিউটলি মাস্টার ক্লাস। অনেক স্মার্ট একটা স্টোরি ছিল। অ্যান্ড সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবকিছুই যেন প্রাণবন্ত ছিল, সব যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। খুব ভালো ছিল স্টোরি। অ্যান্ড আই হোপ আপনাদের সবার কাছে স্টোরি অনেক ভালো লেগেছে। যদি বেসিক্যালি ভালো লেগে যায় আমি বলবো আপনারা দেরি করবেন না, আপনারা আপনাদের জায়গা থেকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে স্টোরিগুলো। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, চলে যাচ্ছি আমরা পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনা আরো ভালো লাগবে। চলে যে ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আজ থেকে বহু বছর আগের কথা। ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার কোনো একটি গ্রামে আমার ছোট খালামণির সাথে ঘটে যাওয়া ঘটনা। সেটা ছিল 2012। বড় মামার বিয়ে নিয়ে সবার মনের ভিতরে অনেক আশা ছিল। বাড়ির বড় ছেলে বিয়ে কথা, নানু এবং খালামণিরা অনেক জায়গায় বউ দেখতে শুরু করলো। এরপর একদিন পাশের এলাকার এক মেয়েকে পছন্দ হয়ে যায়। সেদিন আমি আর নানু বউ দেখতে গিয়েছিলাম। আমাদের তাদের বাসায় রেখে তারা চলে গিয়েছিল আমাদের বাসায়, মানে নানুর বাড়িতে। মামাকেও গিয়ে তারা দেখে আসে। একদিনের মধ্যে কিভাবে যেন সব ঠিক হয়ে যায়। 1 সপ্তাহ পরে বিয়ের তারিখ ঠিক হয়ে যায়। সবাই বউ পছন্দ হলেও মেছু মামার বউ পছন্দ হয়নি। কিন্তু কেউ আর এই কথাটা পাত্তা না দিয়ে বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। 1 সপ্তাহ পরে বড় মামা বিয়ে হয়ে যায়। বিয়ের কিছুদিন পর থেকে মামির কেমন যেন একটা ব্যবহার অনুভব করা যায়। ছোট খালামণিকেও মামি কেমন যেন দেখতে পারে না। বড় মামির সবচেয়ে আদরে ছিল ছোট খালামণি, কারণ হয়তো এইটাই। এরপর ধীরে ধীরে মামি সবার থেকে আলাদা হয়ে যায়। মামার উপরে জাদু প্রয়োগ করা শুরু করে দেয় এবং কিছুদিনের মধ্যে মামার ভিতরে অনেক পরিবর্তন লক্ষ্য করি আমরা। মামা আমাদের কাউকে সহ্য করতে পারতো না। এভাবে মামা আমাদেরকে ছেড়ে আলাদা হয়ে যায়। সেসব এক বাড়িতে থেকেও 4 বছর মামা আমাদের সাথে কথা বলেনি। তাও নানু বলতেন মামা যদি এভাবে সুখে থাকুন না, ভালো থাকুক। তাও নানু কষ্ট নেই। আর কেটে যায় 5টা বছর। কিন্তু হঠাৎ একদিন আমার ছোট খালা কোমরে প্রচন্ড পরিমাণে ব্যথা শুরু হয়ে যায়। আমরা সবাই ভেবেছিলাম হয়তো এমনিতে ব্যথা। ওষুধ খেলেও আর ডাক্তার দেখানো শুরু হলো। কিন্তু
দিন দিন খালামণির অবস্থা খারাপ হতে শুরু করলো। আমার বয়স তখন কত হবে, 13 কিংবা 14 বছর। আমাকে খালামণির ব্যথার যন্ত্রণা তার কোমরের উপরে দাঁড় করিয়ে রাখতো যাতে একটু আরাম পাই। এভাবে আরো দিন যেতে লাগলো। খালামণির যেন মৃত্যুর দিন গুনতে শুরু করলো। কত ডাক্তার কবিরাজ দেখানো হলো, নানু অন্য খালামণিরা তাও যেন একটু উন্নতির নাম নেই। একদিন নানু খালামণিকে নিয়ে আমার বড় খালামণির বাড়িতে গেল। সেখানে বড় খালামণির একজন চাচা শ্বশুর ছোট খালামণিকে দেখে বলল, মেয়ে তো শেষ হয়ে যেতেছে রে, এখন যদি ভালো কবিরাজ না দেখাতে পারো তাহলে ওরা বাঁচিতে পারবা না। সঙ্গে সঙ্গে বড় খালু কবিরাজ দেখাতে শুরু করলো। 2 দিন পরে একজন কবিরাজকে অনেক খোঁজাখুঁজি করার পর পেল। সে বড় খালামণিদের বাড়িতে চলে আসলো। এসে ছোট খালামণিকে দেখে তার মাথায় আসমান ভেঙে পড়লো আর বলতে লাগলো, খুব তাড়াতাড়ি ছোট খালামণির চিকিৎসা শুরু করতে হবে। পরের দিন এই ছোট খালামণি আর কবিরাজকে দিয়ে নানু আর বড় খালামণির নানু বাড়িতে চলে আসলো। সেদিন রাতে কবিরাজ ডাকা হলো এবং বতি বসালো। তারপর সে জানতে পারলো বড় মামি ছোট খালামণিকে বান মেরেছে আর বড় মামাকে নিজের বসে ঘরে করে রেখেছে। তখন মামাকে এসব বললে মামা মোটেও বিশ্বাস করতেন না, কারণ মামা অলরেডি তার বউয়ের বসে চলে এসেছে। তখন কবিরাজ বলে যে মামি তার ভাইয়ের মাধ্যমে নাকি জাদুটা করেছে, তবে মামাকে বসে আনা ছাড়া মারাত্মক ক্ষতি কিছু করেনি। তখন কবিরাজ নানুকে জানায় যে খালামণিকে বান মারা হয়েছে, যেন মৃত্যুর দিকে ধাবিত হয়ে যায়, সাথে যেন কোনো বিষয়ে বিয়ের সম্বন্ধ না আসে। ভয়ের ব্যাপারে এই যে তখন খালামণির বেদ বা জাদুর মেয়াদ 1 মাসের মতো অবশিষ্ট ছিল, অর্থাৎ 1 মাস শেষ হলে তিনি মারা যেতেন। কবিরাজ তখন নানুকে জানায় যে জাদু কাটাতে কিন্তু কিছু উপকরণ লাগবে, যেমন 7 গাছের 7টা ফুল, 3টা সিংহ মাছ এবং আরো 100 হাত দড়ি। এরপর নানু কথা মতো সব এনে দেয়। পরদিন সন্ধ্যাবেলায় খালামণিকে নানু বড় ঘরে জায়নামাজ বিছিয়ে বসিয়ে দেয় আর সাথে অনেকগুলো সূরা পড়তে বলে দেয় আর সাথে বড় খালামণিকে বসিয়ে রাখে, কারণ সে যখন কাজগুলো করবে তখন খালামণির অবস্থা অনেক খারাপ হয়ে যাবে, তাই সাথে একজন থাকতেই হবে। তারপর কবিরাজ নিজের কাজ শুরু করে দেয়। এরপর কবিরাজ তুলা রাশির একজনের উপরে জিন হাজির করে। তারপর লোকটা নানুর রান্নার চুলার 2 হাত নিচে একটা তাবিজ তুলে আনে। তাবিজটা দেখে আমরা সবাই অবাক হয়ে যাই, কারণ ওটা একটা বানোয়াট হবার কোনো সম্ভাবনাই ছিল না। আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে যায়। এরপর লোকটা চলে যায় নানু বাড়ির পেছনে থাকা বাথরুমের কাছে। সেখানে বয়লার স্তূপ নেমে পড়ে এবং সেখান থেকে আরেকটা তাবিজ এবং তারপর পুকুরের মাছ থেকে পুতুল নিয়ে আসে, সাদা কাপড়ে মোড়ানো পুতুল। তবে পুতুলটা হাতে নেওয়ার পর লোকটা জ্ঞান হারিয়ে ফেলে। এরপর পানি থেকে তাকে তুলে আনা হয়। এরপর তাবিজ খুললে দেখা যায় সেখানে খালামণির 1 টুকরো কাপড় এবং হাতের নখ পাওয়া যায়। এরপর তাবিজ থেকে পাওয়া যায় খালামণির চুল, কাগজের আঁকা একটা মেয়ের অবয়ব, আর শেষে পুতুলটিকে দেখা যায় একটা মেয়ে মারা গেলে যেভাবে কাফনের কাপড় পেঁচিয়ে লাশটাকে দাফন করে, ঠিক সেভাবে পুতুলটাকে তৈরি করা হয়েছিল। পুতুলটা ছিল খালামণির চোখ, নখ, বেলের কাঁটা, সুই, লং দিয়ে পুতুলটাকে একটা সুতো দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সাথে কোমরের 1 বেলের কাঁথা গেঁথে রাখা হয়েছিল, যার ফলস্বরূপ খালামণির কোমরে ব্যথা করত। এরপর কবিরাজ সব আগুনে পুড়িয়ে ফেললো, সাথে খালামণির জ্ঞান হারায়। এরপর শেষে কবিরাজ খালামণির শরীর বন্ধ করে দেয়, সাথে বলে যায় বেশ কিছু নিয়ম কানুন মানতে। এর কিছুদিনের মাঝেই খালামণি অনেকটা সুস্থ হয়ে যায় এবং কিছুদিন পর খালামণির বিয়েও হয়। সুন্দরভাবে সারাটা জীবন চলতে থাকে। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে ঠিক 2 বছর পরে বড় মামা গলায় ফাঁস দিয়ে মারা যায়। কারণটা অজানা থেকে গেছে। এই ছিল ঘটনার লেখক তিশা, গল্পের নাম বান। মাই গড, আই হোপ আপনাদের সবার কাছে ঘটনাটি ভয়ঙ্কর লেগেছে। যদি বলি তাহলে বলতে হবে বান মারার ঘটনা তো আমরা এর আগেও শুনেছি, কিন্তু আপনজনের বান সত্যি খুব কষ্টদায়ক। দিস ইজ অ্যাবসলিউটলি গাহিম করার মতো একটা ঘটনা ছিল। খুব রিয়েল একটা স্টোরি। ইটস ডেফিনেটলি বেসড অন আ রিয়েল স্টোরি। এটা বলতেই হচ্ছে, বিকজ রিয়েল স্টোরি অলওয়েজ অসাধারণই হয়। এই বানের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বেন বা বান
অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে গাহিন করার মতো একটা ঘটনা ছিল এটা। আই হোপ আপনাদের সবার কাছে ভালো লেগেছে। অ্যান্ড যদি ভালো লাগে ডেফিনেটলি আপনাদের কাছ থেকে কমেন্ট চাই। চলে যাই পরবর্তী ঘটনায়। আমাদের হাতে কিন্তু আরো 3-4টা ঘটনা আছে, খুবই ছোট ছোট ঘটনা, বাট খুব ভালো লাগবে। চলে যাই সেই ছোট ছোট ঘটনাগুলোতে। যেভাবে ঘটনাটি কানেক্ট করা হয়েছে সেভাবেই পড়ছি। দুদিন হলো নতুন রুমমেট এসেছে। আসতে না আসতে 1000টা প্রশ্ন, বিরক্তিকর, বাড়তি কথা, খরচ। আপু তুমি পেইন্টার, অনেক সুন্দর আঁকো, কিন্তু আমার একটা স্কেচ করে দিবা? বিটা ভারী বেয়াদব তো, পরিচিত হওয়া সত্ত্বেও আপনি বদলে তুমি বললে। এত কথায় আমার কাজের ব্যাঘাত ঘটলো। আঁকা আঁকিতে মনোযোগ বিচ্ছিন্ন হলো। পরে মেজাজ খারাপ হয়ে যায়। মেয়েটা আবারও বারবার আমার পেন্টিংয়ের জিনিসপত্র ঘাটাঘাটি করছে। বিষয়টা মানা যাচ্ছে না। এইটাও আমার কাছে বিরক্তির একটা কারণ। আপু তোমার কি রং পছন্দ? আমি কোনো কথা বললাম না। প্রচন্ড প্রয়োজন বোধ ছাড়া কিছুই করলাম না। আমি প্রিয় লাল রঙের শিশিটা হঠাৎ করে মেয়েটা করে উল্টে পড়ে এবং কাঁচের শিশিটা কোল থেকে গড়িয়ে অফ হোয়াইট টাইলসের মাঝে কিছুক্ষণ ঘুরপাক খায়। ঘর ঘর করে শব্দ হলো, লাল লাল ছোপ ছোপ দাগ বসে যায়। মেয়েটা বেয়াদব, আগেই বলেছিলাম সরি বলে মাচার বদলে উল্টে পড়ে দিল। এই মা কি বিচ্ছিরি, জামা কাপড় তো নষ্ট হয়ে গেল। লাল রং কি ঘৃণা লাগে, একদমই অপছন্দের। মেয়েটা শুধু বেয়াদব নয়, একসাথে বাঁচালো। আবার এমন মানুষ কিন্তু একেবারে পছন্দ নয় আমার। আমি তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকিয়ে গাঢ় গলা জিজ্ঞেস করলাম, লাল রং তোমার ঘৃণা লাগে? হ্যাঁ, দেখলি গা গুলায় রক্ত রক্ত মনে হয়। আমার আবার রক্ত দেখলে সহ্য হয় না, বমি পায়। আমি উল্টো পড়া সে শিশিটা নিচে থেকে করিয়ে মুঠোয় হাতে নিলাম এবং বাম হাতে দুটো আঙ্গুল ডুবিয়ে দিই তার মধ্যে। তারপর রক্তের মতো করে লালে ডুবিয়ে যাওয়া আঙ্গুলগুলো নাকের ডাকায় ধরে ঘ্রাণ শুষলাম। বড্ড সুন্দর গন্ধ, খুনের মতো উটকো গন্ধ নয়, আতরের গন্ধ। সৌদি আরবের আতর আঞ্জুম আমার প্রাক্তন রুমমেট গিফট করেছিল আমায়। ওর খানা হজ থেকে ফিরে আসার সময় ওর জন্য এনেছিল। বড্ড ভালো ছিল মেয়েটি। ফাবিয়ার মতো বাঁচান আর বেয়াদব একটা ছিল না। ভদ্র, নাম শান্ত একটা মেয়ে। শুধু দোষ একটাই ছিল, ওর নাকি লাল রং বড্ড অপ্রিয় ছিল। একদিন বলল লাল রং নাকি ওর কাছে বিপদ সংকেত মনে হয়। আমি তার কথা মতান্তর করিনি। সেদিন রাতে সে ঘুমাতে গেল। আমি খুব গোপনে একটা ফল কাটার ছুরিটা সৎ ব্যবহার করেছিলাম, কিন্তু দুঃখ একটাই, ওকে আমি তার মৃত্যুর কারণটা জানাতে ভুলে গেছিলাম। দ্বিতীয়বার থেকে এই ভুলটা অবশ্য আর হবে না। রক্তের রংটা আমার খুবই প্রিয়, খুবই পছন্দের, শুধু গন্ধটা শ্বাসসহ্য হয় না, তাই আতর মেশায় আর কি। পবিত্র জিনিস, নির্মল গন্ধ, শুধু বাজে গন্ধটা থাকে না, শুধু সুবাস ছড়ায়। কাল ফাবিয়ার অপ্রিয় অপছন্দের রঙই তার স্ক্র্যাচ করব। সাদা ক্যানভাসে টকটকে লাল স্ক্যাচ। ভাবতে চোখে শান্তি লাগে। ধীরে ধীরে অবশ্য কাল থেকে সেটা কালো খয়েরি হতে শুরু করবে। ব্যাপার না, দুটোই সুন্দরী। ওই স্ক্যাচে আতরের শুভ্র গন্ধ থাকবে, তীব্র গন্ধ থাকবে। সৌদি আতর, রুমের পরে কথা। শেষ ইচ্ছেটা তো পূরণ করা আমার দায়িত্ব। ফাবিয়া তুমি অনেক লক্ষ্মী মেয়ে, আমার ছবিটা একটু খুঁজে দেবে? আমার মনে অদ্ভুত এক আনন্দ ছুটে উঠল। সে আনন্দ আমার ঠোঁটে মুখে ছড়িয়ে পড়তে চাইছে। লাল লাল আমার খুব প্রিয়। আপনাদের? এই ছিল গল্পের নাম দ্য লেডি পেইন্টার। এই গল্পের লেখক তিলোত্তমা সিদ্দিকী। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। অ্যান্ড স্টোরিটা কিন্তু খুব অদ্ভুত ছিল। বোঝা যাচ্ছে একটা সাইকোলজিক্যাল থ্রিলার গল্প বা সাইকো কিলারের গল্প বলা যেতে পারে। বেশ ক্রিপি টাইপের ছিল আর কি, ভালো ছিল, ইন্টারেস্টিং। সো আমি যেটা করবো সেটা হচ্ছে পরবর্তী ঘটনায় চলে যাব। পরবর্তী গল্পের নাম চোরাবালি। শুনে আসি চোরাবালি।
যেভাবে পেয়েছে সেভাবেই করছি। গত শীতে আমার ফুপির বাসায় বেড়াতে গিয়েছিলাম। আমরা বলতে আমার সাথে দিশান আর তুলিও ছিল। ফুফাতো ভাইরা আর ভাবির সাথে খুব ক্লোজ আমরা সবাই কাছাকাছি বয়সের হওয়ার কারণে আমাদের মধ্যে বন্ডিংটা খুব সুন্দর ছিল। ফলে সময়টা খুব সুন্দর কাটছিল, হাসাহাসি আর মজা করে সময় কেটে গেল। এক সময় ভাইয়া ভাবির সাথে কথা বলতে বলতে আমরা ঠিক করে ফেললাম এক রাতে বাইরে সবাই কাটাবো এবং শীতের রাতের সৌন্দর্যের ফিল নিতে এই ভাবনা। ভাইয়া প্রস্তাব করলো বাসার কাছে নদীর তীরে থাকতে পারি আমরা। যথারীতি পরদিন সন্ধ্যার দিকে তাঁবু নিয়ে চলে গেলাম নদীর পাড়ে। পানি কম, খোলা চর, ঝিরিঝিরি বাতাস বইছে, ভয়ঙ্কর সুন্দর। ওহ, আমরা কি জ্বালানি এনেছিলাম ফায়ারিং করবো বলে, তাই তাঁবুর কিছুটা সামনে আগুন জ্বালিয়ে সাথে আনা শুকনো খাবার দিয়ে ডিনার সেরে দিলাম সেখানে বসে। এরপর সবাই গল্প করছিলাম। কিছু সময় পর ভাইয়া বলল, অনেক রাত হয়েছে, এবার তাঁবুর ফিল নিতে নিতে ঘুমিয়ে যাও। বলেই তারা দুজনেই তাঁবুতে চলে গেল। আমরা সবাই মজা করছিলাম। একটা সময় তিশান বলে উঠলো, বাড়িতে লুকোচুরি খেলা যায়, অর্থাৎ কেউ কেউ কিছু লুকাবে, তারপর বাকিরা সেটা খুঁজে বের করবে এমন। আমি আর তুলি রাজি হলাম। এভাবে তুলির ঝুমকা দিয়ে আমরা বেশ মজা করতে থাকি। একটা সময় ঝুমকাটা খুঁজতে খুঁজতে আমার পানা আসে। বাড়িতে হাত দিয়ে খুঁজছিলাম আমি, তবে তখন হঠাৎ কেমন যেন একটা টান অনুভব করলাম হাতে, যেন কিছু একটা আমার হাতে বাড়ির ভেতর থেকে নিয়ে যাচ্ছে। আমি বহু চেষ্টাও পারছিলাম না হাত থেকে বেরোতে। তারপর ঈশান আর তুলিকে বলল, তোরা হেল্প করতো, তবেই না মজা করতে ছাড়ে না। তারপর কিছুটা বিরক্ত হয়ে ঘুমাতে চলে গেলাম তাঁবুতে। ওরাও আসলো। ঘুমানোর পর কিছু অদ্ভুত শব্দে আমাদের ঘুমটা ভেঙে যায়। কিছুক্ষণ পর শুয়ে শুনছিলাম কিসের শব্দ, বুঝতে পারলাম না। এরপর বাইরে বের হয়ে আমাদের তাঁবু থেকে আরো একটু দূরে আরেকটা তাঁবু লাগানো, যেটা আগে ছিল না। তাঁবু কেমনটা যেন চমকাচ্ছে। ওটার পাশে কারা যেন কি সব অদ্ভুত ভাষায় গান করছিল কিংবা শব্দ করছিল। ওরা কি বলছে বুঝতে পারছিলাম না। এরপর আগ্রহের বশীভূত হয়ে ওদের তাঁবুর কাছে গেলাম। যেতেই দেখলাম কেমন অদ্ভুত গরনের ওরা। অনেকে চিকন লম্বাটে দেহ, খুব কালো বর্ণ এবং মানুষের মতো শরীরের চামড়া। তারা আমাকে দেখে সবাই চুপ করে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো আমার আশা তাদের কাছে পছন্দ হয়নি। আরো দেখলাম সামনের বাড়ি টকবক করছে, যেমনটা অগ্নিগিরিতে দেখতে পাওয়া যায়। মুহূর্তে সে ফুটন্ত বাড়ির মধ্যে ওরা লাফিয়ে ভেতরে চলে গেল। এরপর সব কিছুই শান্ত। ঘটনার আকস্মিকতা আমি থেমে গেলাম, যেন এক পাও নাড়াতে পারছি না। আমি ওখানেই দাঁড়িয়ে আছি, নড়তেও পারছি না। আর ধীরে ধীরে পায়ে কেমন যেন একটা টান অনুভব করলাম। খেয়াল করলাম পায়ের সামনে দুটো হাত যেন বেরিয়ে আছে, আর দুটো পা যেন সেটা ধরে নাড়ালাম এবং সেটা যেন টানছে সেই লম্বাটে কালো হাত। আমি নিজেকে বাঁচানোর জন্য হাতগুলো ছাড়াতে চেষ্টা করলাম। এক সময় পড়ে গেলাম, চিৎকার করছি আমি, সাথে সাথে চেষ্টা করছি নিজেকে বাঁচানোর। ভয়ের তো পরিবেশ, আমি যেন বরফ হয়ে যাচ্ছিলাম। চারিপাশে কেউ নেই যে আমাকে বাঁচাবে। একটা সময় চোখে নেমে আসছিল ঘোর অন্ধকার। এরপর আমার আর কিছুই মনে নেই। চোখ খুলে আবিষ্কার করলাম আমার দিকে সবাই তাকিয়ে আছে। ভাইয়া, ভাবি, তুলি আর তিশান। তাদের কথায় বুঝতে পারলাম আমি নাকি বাড়িতে সাঁতার কাটার মতো হাত পা ছুড়ছিলাম আর চিৎকার করছিলাম। তারা শুনতে পেয়ে আমাকে উদ্ধার করেছে। ওরা জানতে চেয়েছিল এমন কেন করেছিলাম। আমি তখন কেমন যেন ঘোরের মধ্যে ছিলাম, বলতে পারছিলাম না কিছু। ভাইয়া অস্বাভাবিক কিছু বুঝতে পেরে তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে বলে, গাড়ি আনতে কাউকে ফোন করলো। এরপর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ির পথে রওনা দিলাম। তবে গাড়ি উঠে যেন আমি আবারও সেখানে পূর্বের ন্যায় সে টকবক করা বাড়ি দেখতে পাচ্ছিলাম। তুলিকে ডেকে দেখাতে গেলে আবারও দেখি কিছুই নেই। চোরাবাড়ির সেদিকে অদ্ভুত আচরণ আমি সহজে ভুলতে পারবো না। এই ছিল চোরাবাড়ির ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। না, স্টোরিটা ভালো ছিল, যদিও বেশ ইন্টারেস্টিং, অনেক বেশি ভয়ের বলবো না, কিন্তু চোরাবাড়িতে কিন্তু আসলে এরকমটা হয়। মানে মনে হয় যেন কি যেন টেনে নিয়ে যাচ্ছে, মানে সামকিন লাইফ, এরকম একটা ফিলিংস কিন্তু কাজ করে। চোরাবাড়িতে যারা গিয়েছিলেন তারা নিশ্চয়ই জানেন যে পা নিচের দিকে ঢুকতে থাকে। অদ্ভুত ছিল ঘটনাটি, অ্যান্ড আই বিলিভ আপনাদের সবার কাছে ঘটনাটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টোরি। আমি চলে যাবো আমাদের পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলে যাই ঘটনায়।
যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। অমাবস্যার রাত। ছোট মামা আর বড় মামা কাজ শেষে দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা দিতে দিতে প্রায় মধ্যরাত। যে বাজারে মামাদের দোকান সেখান থেকে বাড়ি ফিরতে সাইকেলে 10 মিনিটের মতো পথ। যথারীতি তারা সাইকেল চালিয়ে আসছিল, বড় মামা কিছুটা সামনে আর ছোট মামা বড় মামার পেছনে পেছনে। এবং বাজারে কিছুটা পর এসে রাস্তার ধারে ধান ক্ষেত শুরু হয়। বর্ষাকাল থাকায় ধানি জমিতে পানি ভরা ছিল, রাস্তাতে কাদা ছিল। কিছু দূর আসলে রাস্তার এক পাশে একটা দিঘি আছে, তার চারপাশে ঘন জঙ্গল। মামারা যখন দিঘির কাছাকাছি গেলেন ঠিক তখনই ছোট মামার সাইকেলে সামনে চাকায় কিছুটা এসে পড়লো। ঢিল হতে পারে, তবে ছোট মামা বিষয়টা তেমন একটা পাত্তা না দিয়ে এগিয়ে যেতে থাকলেন সামনের পথে। আর এর কিছু দূর যেতেই থেকে গাছের এক বড় ডাল এসে ছোট মামার সাইকেলের উপরে পড়লো। মামা সাইকেলে ভারসাম্য ঠিক রাখতে না পেরে রাস্তা থেকে জমির দিকে সাইকেল সহ পড়ে যান। আর ঠিক তখনই ঘটতে শুরু করলো অদ্ভুত সব ঘটনা। ছোট মামা সেখান থেকে বড় মামাকে ডাকছেন, তবে আশ্চর্যের ব্যাপার বড় মামা ফিরে তাকান না, যেন তিনি নিঃশব্দে ডেকে চলেছেন। দেখতে দেখতে বড় মামা দিঘির বোর পেরিয়ে চোখের সীমানার বাইরে চলে যাচ্ছেন। আর ঠিক তখনই ছোট মামা অনুভব করলেন কেউ কিংবা কোনো কিছু পানির উপর দিয়ে খুব দ্রুত মামার দিকে ছুটে আসছেন। মামা প্রচন্ড ভয় পেতে থাকলেন, অপেক্ষা করতে থাকেন শেষটা দেখবার জন্য। শুনে যেন অবশ হয়ে যাচ্ছে তার। ঠিক তখনই ছোট মামার সামনের দিকে তাকিয়ে দেখেন বড় মামা এদিকে ছুটে আসছেন। রাস্তার সাইকেল ফেলে বড় মামা ছোট মামার দিকে দৌড়ে আসছেন। ছোট মামাও শরীরে যেন বল পেয়ে যান ভাইকে দেখে। এরপর কোন রকম ভাবে দাঁড়ালে বড় মামাকে ধরে রাস্তায় ওঠান। তারপর দুই ভাই আর কোনো কথা না বলে বাসার দিকে চলে আসেন। এসে তারা গোসল করে নেন। তারপর ছোট মামা বড় মামাকে জিজ্ঞেস করলেন, আমি আপনাকে কতবার ডেকেছি আর আপনি তো সাড়া দেননি, কিন্তু কেন? বড় মামা উত্তর দিলেন, আমি একবার তো তোর কথা শুনতে পাইনি রে। আমি তো ভেবেছিলাম তুই আমার পেছনে পেছনে আসছিস, কিন্তু দিঘির মোড় পার হবার পরে খেয়াল করলাম তোর সাইকেলের শব্দ শুনতে পাচ্ছি না। তখন তাকিয়ে দেখি তুই নেই। তারপর মনে খটকা লাগলো যে তোর কোনো বিপদ হলো নাকি। তারপর আমি আবারও পেছনে আসতে থাকি এবং দিঘির মোড় পার হয়ে জমির দিকে আসতে থাকি। দেখি পড়ে আছিস, সাথে দেখলাম তোর থেকে কিছুটা দূরে। এই বলে বড় মামা থেমে যান। তখন বাসার সবাই ছোট মাকে জিজ্ঞেস করলেন, কিছু দূরে কি দেখেছিলেন? তখন মামা ভয়ার্ত কণ্ঠে বললেন, ওরকম কিছু আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। কি দানবীয় তার দেহ, তবে নেই কোনো মাথা, যেন গনার উপরে কোনো মাথা হয়নি। এগিয়ে যাচ্ছে তোর দিকে। সেটা দেখে আমার ভয়ের হাত পা কাঁপছিল। তখন মনে হয়েছিল যে তোকে নিয়ে দ্রুত সেখান থেকে আসতে পারলেই বাঁচি। বহু বছর আগে আমার দুই মামার সাথে ঘটে যাওয়া একদম সত্য ঘটনার নাম দানব। গল্প লেখকের নাম মোহাম্মদ আবু নাইম। তার লম্বা অবয়বটা রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি। তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে। ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করলো আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, দুনিয়া। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে যাবেন। ঘটনাগুলো সব কালেক্ট করেছেন আমাদের ফিরোজ ভাই। অ্যান্ড ফিরোজ ভাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম এবং অনেক অনেক আনন্দ লাগছে যে আপনি এতগুলো স্টোরি আমাদের জন্য কালেক্ট করেছেন নদীকে দুনিয়াবাসীর জন্য। অ্যান্ড আপনাকে অনেক ধন্যবাদ। এবং একই সাথে কিন্তু গল্পটাও কিন্তু শেষ হয়ে গেল এবং দেখতে দেখতে আজকের এপিসোডও কিন্তু আমরা শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ। অ্যান্ড বলতেই হয় আজকের ঘটনাগুলো কিন্তু বেশ ইউনিক ছিল, isn't it? And I believe আপনাদের সবার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করব না, আজকে এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে নতুন পর্বে, আগামীকালের পর্বে ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভৌতিক দুনিয়ার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।